ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেনি যে ইরানকে যদি অ্যাটাক করতে যাই তাহলে রাশিয়া এবং চায়না এই দুটো শক্তিধর দেশ রয়েছে, তারা ছেড়ে কথা বলবে না? কোথাও গিয়ে কি ডোনাল্ড ট্রাম্পের এটা বুঝতে ভুল হয়েছিল? না 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 না, ইরানকে ও অ্যাটাক করতোই না, এটাই আমি আপনাকে বলছি। ও ভেবেছিল ইরান এই বক্তব্যগুলো শুনে নিজের তরফ থেকে একটা বক্তব্য দেবে। ইরান কোনো বক্তব্য দেয়নি, ইরান চুপ করেছিল, ইরান কিচ্ছু বলেনি, ইরান একদম ডেড সাইলেন্স ছিল। কেন? কারণ ইরান আমেরিকাকে পরিষ্কার বলেছিল যে আমেরিকা যদি কিছু চায় আমেরিকা সেটা যেন বলে। আমেরিকা বলেছে যে আমি আপনাকে অ্যাটাক করবো, অমুক করবো, তোমাকে। ইরান কোনো রিপ্লাই করেনি। ইরান এক একবারের জন্যও বলেনি যে আপনি আমাকে এটা মানলে আমি সেটা করবো, আমি ওটা করবো, কিচ্ছু বলেনি। ইরান ইরানের স্ট্যান্ড থেকে যা যা করা উচিত ছিল সেগুলো ইরান করেছে। কারণ ইরান জানতো আমেরিকা এই ধরনের কিচ্ছু করবে না, এটা নেগেটিভ ওয়ার্ক। আমেরিকা চাইছিল ইরান কিছু বলুক, আমেরিকা চাইছিল ইরান বলুক আমি ওয়াশিংটনে আক্রমণ করব, আমেরিকা চাইছিল ইরান বলুক যে আমি আরো ডিভাস্টেটিং কিছু একটা করবো। করেনি। হিউম্যান লেয়ার তৈরি করেছিল বিভিন্ন ইলেকট্রিক জোনের কাছে। কেন করেছিল? কারণটা এনার্জি হাব গুলোতে যদি ওরা অ্যাটাক করতো এবং তাতে সাধারণ মানুষ মারা যেত, তাহলে আমেরিকা আজকের ডেটে দাঁড়িয়ে গোটা পৃথিবীর পাশে কালিমা লিপ্ত হয়ে যেত। আমেরিকাকে আবার হারালো এই হিউম্যান ডিপ্লোমেসি ইউজ করে। ইরানের সাধারণ মানুষ ইরানের রেজিমের সাথে নেই যে ন্যারেটিভটা তৈরি করেছিল। তাহলে কালকে রাত্রে গিয়ে যারা ইরানের এনার্জি হাব গুলোকে প্রোটেক্ট করছিল হিউম্যান চেইন তৈরি করে, তারা কারা? তারা কারা যাদেরকে সামনে রেখে ইরান লড়াইটা সাজালো? সুতরাং আমি প্রথম দিন থেকে আজ অব্দি যেটা বলছি সেটা হচ্ছে ইরানের নিজস্ব প্রবলেম হচ্ছে এই রেজিম চেঞ্জ। এটা আমেরিকার কিচ্ছু করার নেই। আমেরিকার কোনো দাদাগিরি ইরান মানেনি, মানবে না। এবং এটা প্রমাণ করে দিল আমেরিকা এত নোংরা, এত বাজে, এত কুৎসিত ভাবে এই যুদ্ধটা হেরেছে, যেটা আমেরিকার ইতিহাসে সত্যিটা দেখা হলে সবাই জানতে পারবে। ঠিক। তাহলে কোথাও গিয়ে এই যে শেষ মুহূর্তটা, অর্থাৎ আজকে যখন ভোর 5টা, ঠিক তার আগের মুহূর্তগুলো যখন পাকিস্তান একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছে, আসিম মুনির তিনি আলোচনার পথে এগোচ্ছেন, পাকিস্তান আলোচনার পথে যাচ্ছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক আমি একটু জায়গাগুলো ধরে ধরে যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ তিনি ফোনে কথা বলা শুরু করলেন, ফোনে তিনি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলেন এবং তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প একদিকে রয়েছেন, তারপরে রয়েছেন রুবিও, এবং তারা সবাই মিলে এই যে আলোচনাটা হচ্ছে, যে কোথাও গিয়ে এবার ইরানের ওপর এই যে 8 PM এই জায়গাটা 6:32 তখনও এই আলোচনাটা কিন্তু জারি রয়েছে। না 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 না, একদম মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা আমি আপনাকে বলছি। তাহলে কি পাকিস্তান মিথ্যের পথে হেঁটে পুরো খিটটা খেয়ে গেল? পাকিস্তান কেউ না, পাকিস্তান কেউ না, পাকিস্তান গলায় সাপ গিলে ফেলেছে এবার। আপনি বোঝার চেষ্টা করুন জিনিসটা। পাকিস্তান বলছে মধ্যস্থতাকারী, কারেক্ট? পাকিস্তান কার কার সাথে মধ্যস্থতা করছে এবং কে কে পাকিস্তানকে সহযোগিতা করছে? ওই কলে ইরানের রিপ্রেজেন্টেটিভ কে ছিল? কে ছিল ইরানের রিপ্রেজেন্টেটিভ? কোনো মেনশন আছে? নেই। কোনোদিন শুনেছেন যে দুপক্ষের মানে মধ্যে মধ্যস্থতা হচ্ছে আর মধ্যস্থতাকারী আর এক পক্ষ আছে আর মধ্যস্থতা স্টার্ট হয়ে গেল? কোনোদিন হয়েছে আজ অব্দি? কে ডিসাইড করছে যে পাকিস্তান মধ্যস্থতা করবে? আমেরিকা। কে ডিসাইড করছে ইসলামাবাদের মধ্যস্থতা হবে? আমেরিকা। তাহলে এই মধ্যস্থতার যে এন্টায়ার প্রসেসটা, এটাই তো একমুখী। ইরানের তো এখানে সভ্যতা দেখিয়েছে ইরান, বলে যে হ্যাঁ আমরা এই 10টা পয়েন্টের উপরে বসতে রাজি আছি। ইরান যদি বলতো আমার লোকেশনের প্রবলেম আছে, ইরান যদি বলতো আমার যে মিডলম্যান তাকে নিয়ে প্রবলেম আছে, আমেরিকাকে তো তাহলে নতুন মিডলম্যান খুঁজতে হতো। কেন পাকিস্তান মিডলম্যান হিসাবে এখানে ইম্পর্টেন্ট? কারণটা হলো আমেরিকার কথায় উঠবে বসবে, আমেরিকার কথায় যা বলবে তাই করবে, এরকম একটা দেশকে মধ্যস্থতা করতে হতো, এবং সেই জন্যই পাকিস্তান। এবং আপনাকে আমি বলছি এইখান থেকে আমেরিকা পাকিস্তানকে কিছু ফিনান্সিয়াল এড, কিছু ডিপ্লোম্যাটিক সাপোর্ট আর কিছু বিভিন্ন ওয়ার্ল্ড অর্গানাইজেশনের স্ট্যাটাস পাইয়ে দেওয়ার চুক্তিতে আমেরিকা পাকিস্তানকে এখানে জড়ো করেছে। পাকিস্তান একটা ভিখারি, যা বলবে তাই করবে। কালকে যদি বলি ইট মারে ইট মারবে, পরশু যদি বলি কারোর বাড়ির দেয়ালে গিয়ে নোংরামি করছে তাই করবে। কারণ পাকিস্তানের নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই এখানে। দ্বিতীয় কথা, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো ইরান যে 10টা পয়েন্ট দিয়েছে, আমরা দুটো পয়েন্টে গেলাম পরে আলোচনাটা এইটাতেই। শুভাশিস আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যেদিকে নজর রাখবো, যে পরমাণু হরমুজের কন্ট্রোল ছাড়াও
যুদ্ধজয়ী ইরানের কোন 10টা শর্ত মাথা নিচু করে মেনে নিল আমেরিকা? আমরা এই শর্তগুলো নিয়ে আলোচনা করছিলাম যে আমেরিকার কাছ থেকে একটা প্রতিশ্রুতি ইরানের চাওয়া হয়েছিল। ইরানের বক্তব্য ছিল যে কোনো রকমভাবে তাদের ওপর আর সামরিক হামলা চালানো যাবে না। এমনকি তারপরে 2 নম্বর পয়েন্টটা ছিল হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যে স্ট্রেট অফ হরমুজ যাকে খোলা নিয়ে শুরু হয়েছিল এই লড়াই। এবারে আমরা আসবো হচ্ছে 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর বিষয়টা হচ্ছে এই যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। শুভাশিস ব্যানার্জি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস, এটা তো মোসাদ অনেক আগেই বলে দিয়েছিল যে ইরানের কাছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর নেই। তাহলে আমেরিকা কিসের ভিত্তিতে এতদিন পর্যন্ত এই লড়াইটা চালিয়ে গেল, আর শেষ পর্যন্ত এসেই বা পিছু হটলো কেন? মোসাদ ভুলে যান, অরিজিনাল আর্কাইভ রিপোর্ট অফ ডিএনআই তে বলেছে যে দেয়ার ইজ নো চান্স, আমি কোট করছি, আমার লেখা আছে, আমি কোট করছি, দেয়ার ইজ নো চান্স of finding a nuclear reactor or any kind of nuclear experimentation being carried out in the territory of Republic of Iran. এটা ডিএনআই এর রিপোর্ট, তুলসী গবার্ডের ডিএনআই এর রিপোর্ট, যেটা নিজের দেশের রিপোর্ট। সেটা কেন ডোনাল্ড ট্রাম্প দেখবে না? ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বড় নিজস্ব ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, তার দেওয়া রিপোর্ট কেন দেখবে না ডোনাল্ড ট্রাম্প? কি কারণে দেখবে না? তার কারণটা হচ্ছে ইরান অ্যাটাকটা ওয়াজ প্রিমেডিটেটেড, এবং এই গোটা ঘটনাটা একটা সাজানো ঘটনা, যাতে করে ইরান দখল করে, তেল দখল করে আমেরিকার যে ইকোনমিটা আজকে নিচের দিকে, সেই ইকোনমিটা বাঁচানো যায়। আমেরিকার ইকোনমি পতনের দিকে, আমেরিকার মিড টার্ম ইলেকশনের রেজাল্ট ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যেতে চলেছে, এটা বুঝে সে তার পিঠ বাঁচানোর জন্য গোটা স্টোরিটা তৈরি করছে। এবং এই গোটা স্টোরিতে ইরান হচ্ছে একটা ভিকটিম, যাকে লুট করে সেই গোটা ইকোনমিটা বাঁচানোর জন্য তাকে লুট করেছিল, এবং তার জন্য ব্যবহার করেছিল ইসরায়েলকে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। একদম। এবং এখান থেকে আরেকটা বিষয়, তাহলে এবার কি করবে? তাহলে কি এবার ইরান এই ইউরেনিয়াম নিয়ে নিজেদের মতো করে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারবে? তাহলে আমেরিকার এখন সেই নিষেধাজ্ঞাটা কোথায় গেল? নিষেধাজ্ঞা কে মানে মশাই? ভারতবর্ষ মানে? ভারতবর্ষ মেনেছে? কোন দেশ যাদের পাওয়ার আছে তারা মেনেছে? কেউ মানে না। নিউক্লিয়ার ট্রিটি কটা দেশ মেনেছে? কে মেনেছে? কেউ মানেনি। ভারতবর্ষ যখন স্মাইলিং বুদ্ধা করেছিল তখনও তো আমেরিকার প্রবলেম ছিল। আমেরিকার মুখের উপরে দিয়ে ভারতবর্ষ নিজে স্মাইলিং বুদ্ধা করে বেরিয়ে গেছে। কিছু করতে পেরেছে? কিচ্ছু করতে পারবে না। ইরান যদি মনে করে তার এনার্জি সভারেনিটি ডিমান্ডে তাদের নিউক্লিয়ার প্র্যাকটিস করতে হবে, তারা করবে। সেই জন্য এটা মানে নয় যে সে সেটা টেররিস্ট অর্গানাইজেশনদের দেবে। যদি ইরান সত্যি প্রমাণিত হতো যে ইরান টেররিস্ট অর্গানাইজেশনদের কাছে জিনিসগুলো দেয়, তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারত। আমি তো বলবো হ্যাটস অফ সততার, যেটা ডিএনআই দেখিয়েছে। ডিএনআই চাইলে একটা ক্যামোফ্লাজ রিপোর্ট দেখাতে পারতো, ডিএনআই চাইলে একটা মক রিপোর্ট দেখাতে পারতো, ডিএনআই চাইলে এমন কোন রিপোর্ট দেখাতে পারতো যেটা প্রমাণ করছে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে ইরানে, কিন্তু বা মোসাদও করতে পারতো। করেনি যে তো। বিষয়টা ইরান রেখেছে সেটা হচ্ছে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা। এই পথে কি হাঁটবে শেষ পর্যন্ত আমেরিকা? এখন মাথা নোয়ালেও দীর্ঘকালীন ক্ষেত্রে কি এই পয়েন্টে স্থির থাকবে আমেরিকা? কারণ তারা যে কথা কথাই তো রাখে না।